তারপর ঝড়ের মতো সময় বয়ে গেছে। তপনও বড় হয়েছে। এখন তার 40 বছর বয়স। মা বাবা গত হয়েছেন অনেক আগেই, কিন্তু এখনো তার মামা বাড়ি দেখা হয়নি। মামা বাড়ি দেখার আশা যখন তপন প্রায় ত্যাগ করতে বসেছে, তখনই একদিন খবর এলো মামা সদর হাসপাতালে ভর্তি। তপন সেখানে পৌঁছানোর আগেই মামা মৃত্যুবরণ করলেন। মামি হাসপাতালে বসে একা একাই কান্নাকাটি করছিলেন। তপনকে দেখে তার ধরে প্রাণ এলো। তপন নিজে হাতেই মামার মৃতদেহের সৎকার করল। তারপর মামিকে নিয়ে সেও রওনা দিল নিশিপুর গ্রামে। প্রথমবার সামনে থেকে সে নিজের মামা বাড়িটা দেখল। বাড়ির ভিতরে 4টে বড় বড় ঘর। উঠোনে তুলসী মঞ্চের পাশেই একটা কুঁয়ো। সবকটা ঘরের মধ্যেই রয়েছে টানা পাখা, সেগুন কাঠের পালঙ্ক, শিমুল তুলোর বালিশ কম্বল, নরম গদি ইত্যাদি। মোটের ওপরে বাড়িটা যেমন বড় তেমনই বিলাসবহুল সাবেকি। এই রকম একটা বাড়ি থাকতেও মা যে কেন বলতেন যে এই বাড়িতে থাকার জায়গা কম, সেটা তপনের বোধগম্য হলো না। মামি তো আজও তপনের আসার ব্যাপারটা নিয়ে ইতস্তত করছিল। তবে সে একা বৃদ্ধা মানুষ, সন্তানাদি বলতেও তো কেউ নেই। স্বামীর শ্রাদ্ধের কাজ সে একা মেয়ে মানুষ হয়ে কি করেই বা করবে। সেই হেতু অগত্যা তপনকে এখানে আসার অনুমতি দিল। এখানে এসেই তপন ঠিক করল গ্রামটা সে ঘুরে দেখবে। একতলায় নেমে সবে সদরে পা রাখতে যাবে, অমনি মামি বলল, বাচ্চা, এখন কোথায় যাচ্ছ? এই তো একটু গ্রামটা ঘুরে আসছি। সাঁঝের বেলা ঠাকুর মশাই আসবেন তোমার মামার শ্রাদ্ধের ব্যাপারে কথা কইতে। চিন্তা নেই, আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। তোমায় একটা কথা কই বাছা, এই গ্রামটা না ভালো না। সন্ধ্যার পর এই গ্রামের কোনো লোকজনই গ্রামের পথে বেরোয় না। কোনো বিশেষ কারণ আছে? তা আছে, আজ না তোমায় আমি সব বলবো। বেশ বেশ, আমি একটু ঘুরে কিছুক্ষণের মধ্যেই চলে আসছি, তারপরে শুনবো সব। এসো বাছা, দুর্গা দুর্গা। তপনের বড় হয়ে ওঠা ঘিঞ্জি এলোমেলো মফস্বলে আজ গ্রাম্য প্রকৃতির অনাবিল সৌন্দর্যে সে বড়ই মুগ্ধ হয়েছে। পড়ন্ত বেলায় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের শোভা দর্শন এই এক অপরূপ দৃশ্য। লাল মাটি দিয়ে হাঁটতে হাঁটতে তাল ও খেজুর গাছের সারি পেরিয়ে একটা শীর্ণকায় নদীর সামনে এসে তপন দাঁড়াল। নদীর পাড়ে ছোট ছোট কটা টিলা রয়েছে। একটি টিলার উপরে একটা ছোট্ট একটা মন্দির দেখে সেই দিকে এগিয়ে গেল তপন। মন্দিরটিতে প্রতিষ্ঠা করা রয়েছে মা কালীর বিগ্রহ। মন্দিরের পাশে নদীর বাঁকের ধারে কিছুক্ষণ বসে রইল তপন। সূর্য আস্তে আস্তে দূরের ওই ধান ক্ষেতের মধ্যে মিলিয়ে গেল। ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। নিশিপুর গ্রামের সৌন্দর্য ভারী রহস্যজনক। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পথে ঘাটে লোকজন কমে আসে।
তপন দেখল গ্রামের চায়ের দোকান, মুদির দোকান সবই সন্ধ্যা একটু বাড়তেই বন্ধ হয়ে গেল। কালী মন্দিরে পড়ল না কোনো বাতি, সন্ধ্যা আরতিও হলো না। তপন শুনেছিল গ্রামের লোকেরা শহরের লোকেদের চেয়ে একটু বেশি ধর্মকম্ম মানে, তবুও গ্রামের একটা মন্দিরে সন্ধ্যা আরতি হলো না। এ কেমন গ্রাম? এমন সময় ওর মনে পড়ল সন্ধ্যার আগেই তো ঠাকুর মশাইয়ের বাড়িতে আসার কথা ছিল। সর্বনাশ, মামি নিশ্চয়ই আজ খুব রাগ করবেন। কত করে বললেন তাড়াতাড়ি ফিরতে, তাও তপন দেরি করে ফেলল। মামি হাপুস নয়নে কাঁদছেন। মামা বাড়িতে ফিরে সে দেখল দাওয়ায় মাথায় হাত দিয়ে বসে মামি কেঁদে চলেছেন। তপন মামিকে ডাকল। মামি, ও মামি, তুমি কাঁদছো কেন? এই তো আমি চলে এসেছি। মামি ওর গলা শুনতে পেলেন, কিন্তু ওর দিকে তাকালেন না। তপনের মনে হলো মামি হয়তো রাগ করেছেন। নরম সুরে সে আবার বলল, ও মামি, রাগ করেছো? আসলে তোমাদের গ্রামখানে এত সুন্দর, দেখতে দেখতে কোথা দিয়ে সময়টা বেরিয়ে গেল ঠাউর করতে পারিনি গো, তাই একটু দেরি হয়ে গেল। মামি হঠাৎ ঠক ঠক করে কেঁপে উঠলেন। তার চোখে মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। তিনি হাত জোর করে চুপ করে বসে রইলেন। তপনের দিকে একবারের জন্য দৃষ্টি নিক্ষেপ করলেন না। তপন এবারে বিরক্ত হলো। কি হলোটা কি মামি? এদিকে তাকাও। মামি বিড়বিড় করে গায়ত্রী মন্ত্র পাঠ শুরু করলেন। তপন এবারে রীতিমতো অবাক হলো। ব্যাপারটা কি? সে আবার বলল, কি হচ্ছেটা কি মামি? বারবার তোমায় ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমায় কত করে বললাম তুমি দেরি করো না, তবুও তুমি কথা শুনলে না। আমার কি চিন্তা হয় না বাচ্চা? তপন সেই কথায় কোনো ভ্রুক্ষেপ না করে পাল্টা প্রশ্ন করল, এতবার ডাকছিলাম যখন, সাড়া দিলে না কেন তুমি? মামি নিম্ন স্বরে বললেন, প্রথমে আমি বুঝতে পারিনি যে তুমি মানুষ নাকি নিশি। তুমি যখন 3 বারের পর আবারও আমাকে ডাকলে, তো তাই তাই তখন সাড়া দিলাম। কে নিশি? সে আবার কে? বলছি বাবা, বলছি, সব বলছি। যাও, আগে আগে মুখ হাত পা ধুয়ে এসো, একটু একটু মুড়ি জল বাতাসা খাও, তারপর তারপর তোমাকে আমি সব বলবো, সব বলবো। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ উঠেছে। বাইরে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে গোটা নিশিপুর গ্রাম। তপন দাওয়ায় বসে মুড়ি আর জল বাতাসা খাচ্ছে। মামি, তখন কি যেন একটা বলছিলে, কি ওই নিশি না কি? ব্যাপারটা কি বলো তো? এই নিশিপুর গ্রামে নিশির বাস আছে বাচ্চা। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এই নিশিটা কি? ছোটবেলায় তুমি হয়তো মনে মনে খুব কষ্ট পেতে, তোমায় মামার বাড়ি নিয়ে আসা হতো না বলে। তার তার আসল কারণ হচ্ছে এই নিশি। এর জন্যই তোমাকে এখানে আনা হতো না। এই গ্রামে রোজ কারোর না কারোর ঘরে নিশি আসে। এখন এখন মানুষজন অনেক সতর্ক হয়ে গিয়েছে, তবে তবে প্রথম এই নিশির চক্করে এখানকার অনেক গ্রামবাসীর প্রাণ খেয়েছে। নিশির ডাক যে বড়ই মারাত্মক। এই ডাকে সাড়া দিলে কেউ আর বাঁচে না। এই নিশিটা কি আসলে? কোনো ভূত টুত?
হ্যাঁ বাচ্চা, তো তবে তবে কি জানো তো, আগে এই গ্রামও আর বাকি 5টা গ্রামের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে এই এই গ্রামে নিশি চালনা করা হয়। ঘটনাটা না তবে বলি তোমায়, শোনো। বেশ কয়েক বছর আগের কথা, এই গ্রামে একটি অনাথ ছেলে থাকত। তার নাম ছিল প্রকাশ। রোজ সকালে এসে জঙ্গলে যেত, তারপর কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে সেই কাঠ বেচে আসতো। এইভাবেই ছেলেটা নিজের একার পেট চালিয়ে নিচ্ছিল। কিন্তু একদিন সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একজন মেয়েকে দেখতে পেল। অপরূপা সুন্দরী সেই মেয়ে। প্রকাশ সেই মেয়েটির সঙ্গে আলাপ করে জানতে পারল মেয়েটির নাম চাপা। মেয়েটিও ওরই মতো অনাথ। প্রকাশ সেই মেয়েটিকেই বিয়ে করে ঘরে তুলল। চাপার এই গ্রামে আসার পর থেকেই গ্রামে না বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে আরম্ভ করলো। যেমন গ্রামের লোকেদের গোয়াল ঘর থেকে গরু বাছুর উধাও হয়ে যায়, পুকুর থেকে মাছ উধাও হয়ে যায়, এমনকি রহমান কসাইয়ের দোকান থেকে ছাগল অব্দি উধাও হয়ে যায়। গ্রামের লোকেরা মনে মনে ধরে নিল এই কাজ করছে ওই চাপা। সবাই সবাই বলা বলি শুরু করলো, চাপা নিশ্চয়ই ডাইনি ডাইনি হবে। গ্রামবাসীরা সকলে মিলে প্রকাশকে বলল চাপাকে অন্য কোথাও রেখে আসতে। কিন্তু কিন্তু প্রকাশ কারোর কথা কানে তুলল না। এরপর একদিন প্রকাশ বাড়ি ফিরে দেখল ওর বউ চাপা বাড়ির পেছনে আড়ালে লুকিয়ে মরা শকুন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরই প্রকাশ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এলো। মেরামে সবাইকে একত্র করে সেই বিষয়টা জানালো। গ্রামের একমাত্র পুরোহিত চণ্ডীচরণ মুখুজ্জি এই কথা শুনে বলল, ডাইনিকে যদি পুড়িয়ে মারা হয় তবেই এই গ্রাম তার পকর থেকে রক্ষা পাবে। গ্রামের সবাই মিলে সেদিন হাতে নশাল নিয়ে প্রকাশের ভিটে গিয়ে ফেলল। কিন্তু কিন্তু অদ্ভুত কাণ্ড, পুরো বাড়িতে আর চাপাকে খুঁজে পাওয়া গেল না। লোকে ভাবলো চাপা ধরা পড়ে গিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু কিন্তু এরপর থেকেই গ্রামের লোকেদের উপর আসল বিপদের কালো ছায়া নেমে এলো। সেই দিনের পর থেকেই প্রত্যেক দিন মধ্যরাতে নিশি এসে কারোর না কারোর দরজায় গিয়ে কড়া নাড়ায়, তারপর অতি পরিচিত কারোর গলা নকল করে বাড়ির লোকদের ডাকে। সেই ডাকে যদি কেউ ভুল করেও একবার সাড়া দিয়ে ফেলে তাহলে সেই নিশি তাকে সাথে সাথে বশ করে নিত আর সেই অবাগাকে বইয়ে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে মেরে ফেলত। কেউ কেউ বলে এই কাজ নাকি ওই চাপা ডাইনির, আবার কেউ কেউ বলে চাপা ডাইনি নিশ্চয়ই কালো জাদুবিদ্যায় সিদ্ধহস্ত ছিল।
সেই গ্রামের লোকেদের ওপর এক ভয়ানক নিশি চালনা করে রেখেছে। এই নিশির জন্য এই গ্রাম অনেক অসহায় নির্দোষ মানুষকে হারিয়েছে কো। তবে তবে সময়ের সঙ্গে সঙ্গে লোকেরাও বুঝতে পেরেছে যে নিশির হাত থেকে বাঁচার একটাই উপায়। কাবর দরজায় নিশি এসে মাত্র 3 বার ডাকে। সে 3 বার যদি কেউ তার ডাক উপেক্ষা করে তাহলে সেই নিশি আর তাকে বশ করে না। তাহলে তো ভালোই, 3 বার কারোটাকে সাড়া না দিলেই হলো। ব্যাপারটা এতটাও সহজ নয় বাছা। নিশি এসে তোমার অতি পরিচিত মানুষের গলা নকল করে তোমায় একদম একদম স্বাভাবিকভাবেই ডাকবে। তুমি তুমি সহজে সহজে বুঝতেই পারবে না যে ওটা ওটা নিশি। মানুষের কি আর সব সময় সতর্ক থাকতে পারে? একবার না একবার তো ফাঁকি পড়বেই। তুমি তোমার সরল বিশ্বাসে দরজা খুলে দেবে, কিংবা কিংবা তার ডাকে সাড়া দিয়ে দেবে। ব্যাস, তখনই তোমার মাথার উপর নেমে আসবে চরম বিপদ। ও মামি, তুমি এই নিশি নিশি করে এমন ভয় পাওয়াচ্ছিলে যে আমি ভাবলাম কে কোনো এক মারাত্মক ভূত পেতনি হবে হয়তো। কিন্তু এ তো একেবারে বোকা ভূত। দরজার বাইরে এসে 3 বার ডাকে আর সারা না বেলেই চলে যায়। ঘাড়ও মোটকায় না, আবার রোজ রোজ দেখা দিয়ে ভয়ও দেখায় না। এরকম একটা সহজ সরল ভূতকে তোমরা এত ভয় পাও? উড়ি দিইনি বাচ্চা, উড়ি দিইনি। এ কোনো সাধারণ ব্যাপার নয়, এ অতি বড় ভয়ানক প্রেত। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে বাবা। এই কদিন খুব সাবধানে থাকবে। রাতে জানলা দরজা ভালো করে এঁটে ঘুমোবে। রাত বিরেতে আমার গলার শব্দ পেলেও তুমি কিন্তু সাড়া দেবে না। হ্যাঁ, সাড়া দেবে না যতক্ষণ না আমি তোমায় 4 বার ডাকবো, তো ততক্ষণ আমাকে সাড়া দেবে না, কেমন? আচ্ছা আচ্ছা বাবা, তাই হবে। মামির মন রাখতে তপন কথাটা বলল ঠিকই, কিন্তু এসব আজগুবি কথায় তপনের কোনো বিশ্বাস নেই। দুর্বল মনের ভ্রমকে তপনের মতো শিক্ষিত মানুষের পাত্তা দেওয়ার শোভা পায় না। রাতটা সেদিন নির্বিঘ্নেই কেটে গেল। ঘুম ভাঙল মামির গলা ফাটা কান্নায়। এই যাবে তোমার বাবাকে হারিয়ে একটু সামলে উঠছিল, হঠাৎ করে খবর এলো আমার ছোট ভাই নাকি ভীষণ অসুস্থ। ডাক্তার জবাব দিয়ে দিচ্ছেন আজকে রাতটাও কাটবে না হয়তো। আমার ভাই আমার থেকে অনেক ছোট গো, অনেক ছোট। নিজের হাতে ওকে মানুষ করেছিল। এখন সে মৃত্যু সজ্জায় কালে আমার নাম করেই কেঁদে চলেছে। একটা বার না দেখতে পেলে সে নাকি মরেও শান্তি পাবে না। তোমার বাপের বাড়ি তো কাছেই, তুমি বেরিয়ে পড়ো, আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। খানিক খোঁজাখুঁজি করে তপন একটা গরুর গাড়ির জোগাড় করতে গেল। মামি বাপের বাড়ি যাওয়ার আগে তপনের হাত ধরে বলে গেল, তোমার এখানে একা রেখে যেতে আমার মনে একদম চাইছে না, কিন্তু কিন্তু যত রাতই হোক আমি আজ ঠিক ফিরে আসব। কিন্তু আমি আসার আগে কেউ যদি দরজা ধাক্কায় তুমি তুমি কিন্তু সাড়া দেবে না গো, সাড়া দেবে না। আর দরজাও খুলবে না। একান্ত দরজা খুলতে হলে 4 বার ডাকার পর তারপরই খুলবে। মামি তপনকে যথাসাধ্য সতর্ক করে রওনা দিল। সকালটা তপনের যা হোক করে কেটে গেল, কিন্তু বিকেলবেলা থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি।
তীব্র ঝড়সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তপন সাত তাড়াতাড়ি বাড়ির সমস্ত জানালা দরজা বন্ধ করে দিল। দুপুরবেলা চালে ডালে ফুটিয়ে খিচুড়ি আর আলু ভাজা দিয়ে তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়েছিল। সেই ঘুম ভাঙল একেবারে সন্ধ্যাবেলা। গ্রামের দিকে সামান্য ঝড় বৃষ্টি হলেই বাতি নিভিয়ে দেওয়া হয়। তপন হ্যারিকেন জ্বালিয়ে ঘরে বসল। মামার টেবিল থেকে কয়েকটা বই নিয়ে পড়তে শুরু করল। রাত বাড়ল। বই পড়তে পড়তে তপন প্রায় অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। হঠাৎ তপনের কানে ভেসে এলো মৃদু ঠক ঠক শব্দ। কান খাড়া করেও শুনল। শব্দটা আসছে বাইরে থেকে। বাইরে বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে সঙ্গেই বয়ে চলেছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। তপনের প্রথমে মনে হলো বন্ধ দরজা জানলা ঝোড়ো বাতাসের ধাক্কায় এরকম শব্দ করছে হয়তো, কিন্তু শব্দটা ধীরে ধীরে বেড়ে চলল। নিজের অজান্তেই তপনের মনের ভেতরটা যেন একটু দুরু দুরু করে উঠল। ঘড়িতে সময় দেখল রাত 12টা। বই বন্ধ করে হ্যারিকেন নিয়ে তপন নেমে এলো নিচে। প্রবল বৃষ্টিতে উঠোনের জল থই থই করছে। ঠক ঠক শব্দটা তখনও আসছে সদর থেকে। তপন সাহস করে সদরের কাছে গেল। তপন ঢোক গিলতে গিয়ে খেয়াল করল ওর গলাটা রীতিমতো শুকিয়ে এসেছে। কিন্তু কেন? কিসের ভয় পাচ্ছে তপন? সে তো আর এই গ্রাম্য অশিক্ষিত মানুষদের মতো নিশির ডাকে বিশ্বাস করে না। কিন্তু এখন ওর হাত পায়ে মৃদু কম্পন হচ্ছে কেন? এমন সময় দরজা ধাক্কানোর সঙ্গে ভেসে এলো একটা কণ্ঠস্বর। বাঁচা, দরজা খোলো। কণ্ঠস্বরটা মামির। তবুও গায়ে কাঁটা দিল তপনের। মামি বলেছিল বটে যে আজ রাতেই তিনি ফিরবেন, কিন্তু এত বৃষ্টিতে মামি এলো কি করে? তপনের ভাবনায় ছেদ পড়ল। মামি পুনরায় ডাকল, বাজা, দরজাটা খোলো, আমার খুব চিন্তা হচ্ছে যে তোমার জন্য। তপন দরজার দিকে এগিয়ে গেল। কান পেতে শুনল মামি যেন নিজের মনেই বলছেন, কি জানি আমার বাচ্চাটার কি হলো, দরজা খুলছে না কেন? ও বাচ্চা, দরজাটা খোলো বাবা। এই কথা মামি ছাড়া কারোর হতে পারে না। কোনো নিশি দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তপনের ব্যাপারে চিন্তা করতে পারে না। তপন নির্ভয়ে দরজা খুলে দিল। বৃষ্টিতে ভেজা কাকের মতো দরজার সামনে মামি দাঁড়িয়ে আছে। তপনকে দেখে তিনি চিন্তিত স্বরে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? এই বৃষ্টিতে তুমি ফিরে এলে কি করে? কে দিয়ে গেল? কাল সকালেই তো আসতে পারতে। ওই তো হজর মিয়া গরুর গাড়ি করে নামিয়ে দিয়ে গেলেন। বিশ্বাস হলো না যে? যদি নিশিক ডাকে তুমি আবার সাড়া দিয়ে ফেলো, তাই তাড়াতাড়ি চলে এলুম। উফ, নিশি নিশি করে মাথাটা খেয়ে নিলে যে। এসো এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। এই বৃষ্টিতে এত বীর্য, কাল আবার তোমার না শরীর খারাপ হয়ে যায়। মামি আস্তে আস্তে নিজের ঘরে প্রবেশ করতে করতে বললেন, ও আমার কিছু হবে না, আমি আমি এখনই শুকনো কাপড় পরে নিচ্ছি।
দুপুরে খিচুড়ি করেছিলাম, এখনো অনেকটা রয়ে গেছে। তোমার আর আমার রাতের মতো হয়ে যাবে। তপন নিজের হাতে দুজনের জন্য খিচুড়ি বাড়ল। দুজনেই বেশ গল্প করতে করতে সবে খিচুড়িটা মুখে তুলতে যাবে, এমন সময় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। চমকে উঠল তপন। মামির দৃষ্টিও বিস্ফারিত। দুজনেই তাকিয়ে আছে সদরের দিকে। সদরে 3 বার ধাক্কানোর শব্দ হলো। তারপর ভেসে এলো একটা অতি পরিচিত কণ্ঠস্বর। বাঁচা, দরজা খোলো। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল সেই কণ্ঠস্বর শুনে। এই যে মামির কণ্ঠস্বর, কিন্তু মামি তো তার সামনে বসে আছে। মামি তপনের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়েই ইশারা করে তপনকে সাড়া দিতে বারণ করলেন। বাঁচা গো, দরজা খোলো গো। ওদিকে দরজার ওই প্রান্ত থেকে আবারও মামির কণ্ঠস্বর ভেসে এলো। মামি ফিসফিস করে তপনকে বললেন, তোমায় বলেছিলাম না এই গ্রামে নিশির বাস আছে। এবার বিশ্বাস হলো তো? আমি আজ না এলে তুমি কেই একটা বিপদ বাঁধাতে। চুপ করে বসে দেখো, এখন চুপ করে বসো, কথা বলো না। তপনের মুখ থেকে সত্যি কোনো কথা সরছে না। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি দিয়ে মারছে। এমন সময় আবারও সেই কণ্ঠস্বর বলে উঠল, বাঁচা, দরজাটা খুলে দাও। তপনের হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখে পলক পড়ছে না, সর্বাঙ্গ তার কেঁপে কেঁপে উঠছে। জীবনে সে এরকম ভয় কোনোদিন পায়নি। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির মাঝে আবারও সেই একই সুরে ভেসে এলো সেই একই কণ্ঠস্বর। ও বাঁচা, দরজাটা খোলো না, দেখো দেখিনি, খোলো না গো। সঙ্গে সঙ্গে তপনের কপালে ভাঁজ পড়ল। মামি বলেছিল নিশি নাকি 3 বার ডাকে, তারপর সাড়া না পেলে চলে যায়। তাহলে এখন যে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে সে যদি সত্যি নিশি হয়, তাহলে সে 4 বার ডাকলো কি করে? নিশিরা তো 4 বার ডাকে না। তবে কি দরজার বাইরে তপনের হাত ধরে যে বসে আছে সে আসলে কে? তপনের দৃষ্টি পড়ল তার পাশে বসে থাকা প্রাণীটির ওপর। তার মুখের তীক্ষ্ণ হাসি যে কোনো মানুষের হাসি নয় তা বলে দিতে হয় না। তার কুৎসিত মুখটা দেখতে দেখতে তপনের হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে এলো। এ কি ভুল করলো তপন? প্রথমবার মামি ভেবে যাকে দরজা খুলে দিয়েছিল সেই আসলে নিশি। তিনি চিৎকার করে তপনকে ডাকছিলেন, কিন্তু তপন ততক্ষণে পড়েছে নিশির খপ্পরে। তপনের মধ্যে তখন নেই কোনো প্রতিবাদ করার শক্তি, না আছে কোনো আর্তনাদ করার সাহস। সে কেবল সম্মোহিতের মতো তাকিয়ে রইল নিশির দিকে। নিশি হাসতে হাসতে ধীরে ধীরে এগিয়ে এলো তপনের দিকে। ও বাঁচা, দরজাটা খোলো না, দেখো দেখিনি, খোলো না গো। পরের দিন সকালবেলা গ্রামের লোকেরা দরজা ভেঙে তপনের মৃতদেহ উদ্ধার করেছিল।
তপনের মামি নিশিপুর থেকে চিরকালের জন্য পাট গটিয়ে চলে গিয়েছিল গয়ানা কাশিতে। আজও নিশিপুরে এই নিশির আতঙ্কে জর্জরিত গ্রামবাসীরা মধ্যরাতে কারোর ডাকে সাড়া দেয় না। তাদের বিশ্বাস সেই নিশি আজও মধ্যরাতে নিজের উপযুক্ত শিকারকে খুঁজে বেড়ায়।